This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী বলেছেন যে দীঘায় যে অপারেশন সেটা রাজ্য পুলিশের ক্রেডিট। আবার উত্তরবঙ্গে দাঁড়িয়ে সেই নিজের পুলিশকেই আবার কাজ করে তুলেছেন মুখ্যমন্ত্রী। সবাইকে নয় অবশ্য, কি বলেছেন শোনাবো। এর সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো দাড়িভিটের কথাও। দাড়িভিট কেসে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং একই সঙ্গে এডিজি সিআইডিকে তলব করেছিল আগে আদালত। এবারে আদালত বলল, বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিলেন যদি হাজিরা না দেয়, আবার হাজিরা নির্দেশ, কিন্তু যদি হাজিরা না দেন তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এজি অ্যাডভোকেট জেনারেল রাজ্যের তরফ থেকে আবেদন করেছিলেন যে আগের নির্দেশ প্রত্যাহার করা হোক। প্রত্যাহার করেননি বিচারপতি মান্থা, কিন্তু সশরীরে নয় ভার্চুয়াল হাজিরা দিতে পারবেন এইটুকু গ্রান্ট করা হয়েছে। সুতরাং রাজ্যের মুখ পুরল, কোনো সন্দেহ নেই রাজ্যের মুখ পুরল। চলুন, আমার সঙ্গে রয়েছে শ্রাবন্তী, আমি ওর সঙ্গে একটু কথা বলি। শ্রাবন্তী, এই যে হাজিরা না দিলে কড়া ব্যবস্থা, এ তো খুব কড়া মন্তব্য, এবং কাদের বলা হচ্ছে? মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মানে টপ অফ অ্যাডমিনিস্ট্রেশন। দেখো, এক সপ্তাহে দুবার একবার বিচারপতি জয়মাল্য বাগচির কাছে হেনস্থা হন রাজ্যের মুখ্য সচিব। একই সঙ্গে আজকে বিচারপতি রাজাশেখর মান্থা এই একই প্রশ্ন তুলেছেন। রাজ্যের শীর্ষ আমলারা যদি আদালতের প্রশ্নের উত্তর না দেন, তাদের কথা না শোনেন, তাহলে কি হবে? বিচারপতি রাজাশেখর মান্থা বলছেন যে যেহেতু শীর্ষ আমলা, শুধুমাত্র শীর্ষ আমলা নয়, রাজ্যের একজন থানার ওসিকে পর্যন্ত ডাকতে বা এভাবে সম্মানে আঘাত করে তাদেরকে এখানে আনতে খুব খারাপ লাগে, কিন্তু তারাই যদি আদালত অবমাননা করেন তাহলে বাকি অফিসারদের কি হবে? সরাসরি এই তোপ বারবার বিচারপতিদের, অর্থাৎ কোথাও গিয়ে কলকাতা হাইকোর্ট বিরক্ত রাজ্যের শীর্ষ আমলাদের উপরে। দাড়িভিটে এনআইএ গেছিল তদন্ত করতে, তাদের কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা আসলে আদালত অবমাননার শামিল। 5ই এপ্রিল প্রথমে এই 3 জনকে ডেকে পাঠানো হয়, তাদেরকে বলা হয় তাদের এগেনস্টে রুল ইস্যু করা হবে যদি না তারা প্রপার উত্তর দেন। এদিনও তাদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা ভার্চুয়ালিও আসেননি, এমনকি জানাননি যে তারা কেন আসেননি। এতেই অত্যন্ত বিরক্ত হয়েছেন বিচারপতি। একই সঙ্গে তার বক্তব্য, রাজ্যের শীর্ষ আমলাদের এই ধরনের আচরণে তারা স্তম্ভিত। শ্রাবন্তী, ধন্যবাদ তোমাকে। তবে এখানেই শেষ নয়, এরপরে আরও একটা ঘটনা যেখানেও রাজ্যের মুখ পুড়েছে। আপনারা এতক্ষণ দেখলেন টপ অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন। আরও একটা ঘটনা, মথুরাপুরে যে প্রার্থী, তৃণমূলের যে প্রার্থী বাপি হালদার, তার বিরুদ্ধে অভিযোগ নেয়নি পুলিশ, তাই শোকজ করা হয়েছে পুলিশকে, ওসিকে, ওই থানার ওসিকে করেছে আদালত। মানে প্রশাসনের মুখ পুড়ল, পুলিশেরও মুখ পুড়ল। ভূপতিনগর কাণ্ডে, এবং আদালত এরকমও মন্তব্য করেছে, ভূপতিনগর কাণ্ডে অভিযুক্তের স্ত্রীর অভিযোগে এফআইআর, এক্ষেত্রে গুরুতর অভিযোগ সত্ত্বেও এফআইআর নয় কেন? ভূপতিনগর কাণ্ডের সঙ্গে তুলনা করেছে আদালত, করে বলেছে ওখানে যদি আপনারা স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করতে পারেন, এখানে সরাসরি অভিযোগ থাকা সত্ত্বেও এফআইআর কেন নেওয়া হলো না? মন্তব্য করেছেন বিচারপতি সেনগুপ্ত। তাহলে চলুন, আমার সঙ্গে তৃণমূলের প্রতিনিধি যখন আছেন আমি তার সঙ্গে কথা বলি। এই মুহূর্তে তন্ময় ঘোষ আমার সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য আমি শোনাবো আরেকটু পরেই। তিনি নিজের পুলিশকে আবার কাঠগড়ায় তুলছেন, একদিকে প্রশংসা করলেন, আবার কাঠগড়ায় তুললেন। আদালত পুলিশে ভরসা নেই, অ্যাডমিনিস্ট্রেশনে ভরসা নেই, অথচ আপনারা বলে যাচ্ছেন বাকি সব ভেন্ডেটা। দেখুন, এখানে যে বিষয়গুলো নিয়ে আপনি বললেন, আমি প্রত্যেকটা বিষয়ের প্রেক্ষিত আলাদা, সবগুলোকে একসঙ্গে জড়িয়ে ফেললে তো মুশকিল। ভূপতিনগরের এনআইএর কাণ্ডের প্রেক্ষিত আলাদা, সেখানে কি ঘটেছিল আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। নিশ্চিতভাবে 1-1.5 বছর আগের ঘটা একটি ঘটনা, সেটা নির্বাচন ঘোষণা। আমি গোলাচ্ছি না, আদালত দুটোকে পাশাপাশি রেখে এই মন্তব্য করেছে, পর্যবেক্ষণ দিয়েছে, শোকজ করেছে ওসিকে, ভূপতিনগরের সঙ্গে মথুরাপুরকে পাশে রেখে। আমি করছি না। আদালতকে সর্বোচ্চ সম্মান জানিয়েই বলছি যে কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থার মধ্যে থেকেও একটা অংশে বোধহয় রাজনীতিকরণ ঘটছে কিনা, সেটা তো একটা ক্ষেত্রে প্রমাণ হয়েছে। এক্স জাস্টিস গাঙ্গুলিকে যেভাবে, আপনারা তার মধ্যে রাজনীতি খোঁজেন কেন?
কিন্তু মুশকিলটা হচ্ছে না, রাজনীতি আমরা খুঁজছি না, তারা বিভিন্ন জায়গায় রাজনীতি করার চেষ্টা হচ্ছে। এখন ভূপতিনগরের সঙ্গে ভূপতিনগর কাণ্ড ঘটেছে, সেখানে আদালতে যা মনে হয়েছে ওসিকে ডেকে সতর্ক করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি কে কি বিষয়ে ডাকা হয়েছিল সেটা আমরা শুনলাম, কিন্তু তার প্রেক্ষিতে কেন তারা আসেননি সেটা সম্পূর্ণ একটা আইনি প্রক্রিয়া। নিশ্চিতভাবে আইনিভাবেই আমাদের রাজ্যের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তার জবাব মহামান্য আদালতের কাছে পেশ করা হবে। তন্ময়, আপনি বলছেন রাজনীতি করার চেষ্টা হচ্ছে, প্লিজ সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার উত্তর কি দেবেন তৃণমূল নেতা, আপনারা শুনুন। একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়, আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানি। তন্ময়, হ্যাঁ, শুনলেন তো মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেক্ষেত্রে তো কোথাও মানে অস্পষ্ট কিছু নেই। উনি পরিষ্কারভাবে বলেছেন যে কোচবিহারে কিছু পুলিশ প্রশাসনের একাংশ নিশ্চিতভাবে বিজেপির এক নেতৃত্বের সঙ্গে যোগসাযোগ রেখে তাকে হয়তো আশকারা দিচ্ছেন। কারণ আমরা তো একই ঘটনা দেখেছিলাম যখন শীতলকুচি ঘটে, এবং আপনারা দেখেছেন তার পরবর্তীকালে সেই পুলিশ আধিকারিক কে বিজেপি প্রার্থী করেছে, করতেই পারেন গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রেও পুলিশ প্রশাসনের একাংশ জড়িত, সেটা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তার কাছে নিশ্চিতভাবে সেই ইনপুট আছে, সেই ইনপুট থেকে উনি বলছেন। তন্ময়, অনেক ধন্যবাদ। তন্ময় নিজের মতো করে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সত্যি কি যুক্তি সাজানো যাচ্ছে? মুখ্যমন্ত্রী নিজে আবার বলছেন তার পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী, তার সব পুলিশে তারই ভরসা নেই। আদালত বলছে পুলিশে ভরসা নেই। বাংলায় পাওয়া যাচ্ছে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে। এরপর রাজনীতি হবে না, তোলপাড় হচ্ছে রাজনীতি। সঙ্গে থাকুন আরো দেখার জন্য।